এদিকে দীর্ঘ ১৬ মাস পর সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেব্রুয়ারির ১২ তারিখে কিয়ামত ঘটানো হবে বলে ঘোষণা। এবার টানা ২৫ দিনের কারফিউর ডাক দিয়েছে আওয়ামী লীগ। এবার আলোচনায় ২০ জানুয়ারি। আগামী ২০ জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০ তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি সরকার পরিবর্তনের পর থেকে দেশের রাজনীতিতে কোন ঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর সহ আওয়ামী নেতা কর্মীদের হামলা, মামলা, গুম খুনের প্রতিবাদে হরতালের ডাক দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আর তারা নির্বাচনের নামে প্রহসন। নির্বাচনটা কি হচ্ছে এখানে? কিসের নির্বাচন? নির্বাচন তো একটা দেশ চলতে পারে না। আমাদের অপরাধটা কি? দেশ স্বাধীন করা? তাই দেশকে অর্থনৈতিকভাবে উন্নতি করেছি। তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক। আইএসএফএল এই খবরটা নিশ্চিত করেছে যে গতকালকে দিল্লিতে অর্থাৎ ভারতের রাজধানীতে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। গত ১৭ মাসে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ দলীয়ভাবে সংবাদ সম্মেলন করলো। সরকার অন্ততপক্ষে, ইউনূস পরিষদ অন্ততপক্ষে এমন নির্বাচন উপহার দেবে না যে নির্বাচনে আওয়ামী লীগের বক্সে ভরিয়ে দিল জনগণ ভোট দিয়ে, সেই নির্বাচন করে নির্বাচিত হওয়ার সুযোগ আওয়ামী লীগ অন্ততপক্ষে দেবে না। আসসালামু আলাইকুম দর্শক, জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। গত ১৭ মাসে প্রথমবারের মতো প্রেস মিট করেছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে ক্ষমতাচ্যুত হওয়ার পরে। এটা একটা বড় ঘটনা তাদের জন্য। কিন্তু প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা কি সরি বলা, নাকি প্রফেসর ইউনূসের সরি বলার আহ্বানটাকে রিজেক্ট করে দেওয়া? ডয়েচে ভেলে এই খবরটা নিশ্চিত করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সেই ফেসবুক পোস্টে তারা একটা ভিডিও সহকারে যেটা বলেছে সেটা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে মৃত্যু ও দমনপীড়নের ঘটনায় আওয়ামী লীগ লজ্জিত বা ক্ষমাপ্রার্থী কিনা ডিডব্লিউ জানতে চেয়েছিল বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে সংবাদ সম্মেলনে এলেন দলটির কোনো শীর্ষ নেতা। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমকে নিয়ে এই সংবাদ সম্মেলন আওয়ামী লীগ করেছে, যেখানে ডয়েচে ভেলে আমাদের প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল যে ঘটনা ২৪-এ ঘটেছে, জুলাই আগস্টে, সেই ঘটনার জন্য আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করছে কিনা কিংবা নিজেদেরকে দায়ী মনে করছে কিনা। মহিবুল হাসান চৌধুরী সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নের উত্তরে তিনি কি বললেন? তিনি যেটা বললেন সেটাই আওয়ামী লীগের অবস্থান ধরে নেওয়া যাবে। চলুন একটু জেনে দেখা যাক আওয়ামী লীগের অবস্থান কি আদতে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে। তারা কি পরিষ্কার করলো গত ১৭ মাসে? এই প্রথম অফিসিয়ালি আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অবস্থান পরিষ্কার করা হলো। মহিবুল হাসান চৌধুরী বলছেন, আমরা কেন লজ্জা অনুভব করব? আমার মনে হয় এখানে এই প্রশ্নটি অযাচিত। আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা দায়িত্বে ছিলাম, একটা ব্যাপক দাঙ্গা হয়েছিল, দাঙ্গা মোকাবেলা একটি চ্যালেঞ্জ ছিল, নিরাপত্তা উদ্বেগ ছিল, আমরা জানতে চেয়েছিলাম কি ঘটছে। অবশ্যই তাদের উপরে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে অবশ্যই অতিরিক্ত বল প্রয়োগ করেছিল। তারা ইচ্ছাকৃতভাবে এটা করেনি, এগুলো হত্যা ছিল না। অর্থাৎ তিনি স্বীকার করছেন বল প্রয়োগ অতিরিক্ত করা হয়েছিল, কিন্তু তারা ইচ্ছাকৃত করেনি এবং এগুলো হত্যা ছিল না। তাহলে এগুলো কি ছিল? চলুন একটু জানি তিনি কি বলছেন। এগুলো ছিল হতাহতের ঘটনা, অর্থাৎ দুই পক্ষেরই ঘটনা। তিনি বলছেন যে এটাই এখানে আপনাকে বুঝতে হবে, প্রাণহানি অবশ্যই হয়েছে, আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, তারা আমাদের সন্তান, আমাদের কর্মী, আমাদের দেশের নাগরিক। আমরা চাই যারা এটার জন্য দায়ী তাদের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করাতে। শুধুমাত্র আমরা লজ্জিত বলে কেউ এই দায় এড়াতে পারে না এবং আমরা তা করতেও চাই না। অর্থাৎ আমরা শুধুমাত্র লজ্জিত বলে দায় এড়াতে চাই না, আমরা এর কারণ অনুসন্ধান করতে চাই এবং প্রকৃত দোষীরা শাস্তির মুখোমুখি হোক সেটা চাই। তিনি বলছেন, যদি আমরা দায়ী হই তাহলে আমাদেরও জবাবদিহি করতে হবে। যদি আমরা দায়ী হই, এই দায়ী যদি আওয়ামী লীগ হয় কি না হয়, এই ব্যাপারটা তাহলে মানে নিরূপণ করবে কে, সেটা একটা বড় প্রশ্ন বটে। তিনি বলছেন যে কিন্তু আমরা সত্য জানতে চাই,
কি ঘটেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা ওই সময়ে জুলাই আগস্টে কি ঘটেছিল সেটার পেছনের সত্যটা জানতে চাই। কি জানতে চান তিনি? তিনি বলছেন যে এটা কে অর্থায়ন করেছিল, অর্থাৎ এটার পেছনে নাকি একটা বড় অর্থায়ন ছিল, সেই প্রশ্ন তিনি করছেন যে এটা কে অর্থায়ন করেছিল, ত্রুটিগুলো কেন ঘটেছিল। সুতরাং কথাটি আমরা লজ্জিত কিনা সেটা নয়, বরং কথাটি আমরা বিচার চাই। আমরা দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার দাবি করছি। অর্থাৎ আওয়ামী লীগ লজ্জিত এটা বলছে না, তারা বলছে যে আমরা আগে প্রকৃত ঘটনাটা জানতে চাই। 24 জুলাই আগস্টে কি ঘটেছিল, এর পেছনে কুশীলব কারা ছিল, কারা অর্থায়ন করেছিল, কারা এগুলো অ্যারেঞ্জ করেছিল, কারা প্রসেসিং করেছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, এই পেছনের ঘটনাগুলো আমরা জানতে চাই। এবং সেখানে যদি আমরা দায়ী হই তাহলে সেই দায়টা আমাদের কাছেও আসবে এবং আমরাও সেই দায়টা মাথা পেতে নেব। কিন্তু তার আগে আমরা জানতে চাই প্রকৃত ঘটনাটা কি ছিল। খুবই রহস্যময় একটা কথা তিনি বলতে চাচ্ছেন, তিনি না, আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করা হলো যে আওয়ামী লীগ জুলাই আগস্ট 24 কি হয়েছিল সেটা জানতে চায়। এই জানতে চাওয়া মানে এটা না যে তারা মনে করছে যে তারা জানে না, এই জানতে চাওয়া মানে তারা বলতে চাইছে যে জাতিকে তারা জানাতে চায়। তার মানে তারা ভাবছে যে এটার পেছনে অন্য কিছু ছিল। তারপরে কি বলছেন তিনি? হাদি থেকে আবু সাইদ, আমাদের কর্মী থেকে দীপু দাস পর্যন্ত সবাই আমাদের নাগরিক। আমরা ন্যায় বিচার চাই, কিন্তু এই সরকারের থেকে না। অর্থাৎ এই সরকারের কাছে আওয়ামী লীগের প্রত্যাশা নেই, এই সরকারকে আওয়ামী লীগ গ্রহণ করছে না। কি বলছেন তিনি? বলছেন যারা পুরো গণমাধ্যমকে জিম্মি করে রেখেছে, যারা সাংবাদিকদের কারাগারে পাঠাচ্ছে, আমরা তাদের থেকে কিছুই আশা করি না। কি ঘটছে তা না জানাতে পারাই তাদের লজ্জিত হওয়া উচিত। অর্থাৎ তিনি আবার উল্টো বলছেন যে এই সরকার 2024 জুলাই আগস্টে প্রকৃত কি হয়েছিল সেটা জানাতে ব্যর্থ হওয়ার জন্য তাদেরই লজ্জিত হওয়া উচিত, আওয়ামী লীগের লজ্জিত হওয়ার কিছু নেই। এবং প্রকৃত ঘটনা বের হওয়ার পরে যদি বিচারে মনে হয় যে আমরাও দোষী, তাহলে আমরাও সেই বিচারটা মাথা পেতে নিতে চাই, কিন্তু তার আগে আমরা জানতে চাই। আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার হলো, তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ মনে করছে যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে, এটা তারা মানতে নারাজ। আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এখন পর্যন্ত সরি বলেনি। সরি যদি বলতো, তারা যদি ক্ষমা চাইতো, ক্ষমা চেয়ে যদি ফিরে আসতে চাইতো, তাহলে রিকনসিলেশনের যে ব্যাপারটা সেটা হতে পারতো। যেহেতু তারা সরি বলেনি, সেহেতু যে কথাটা আমাদের প্রেস সেক্রেটারিও বারবার বলছেন যে তারা এখন পর্যন্ত সরি বলেনি। উত্তরটা এতদিন পরে, 17 মাস পরে আওয়ামী লীগের যে অবস্থান, অফিসিয়াল অবস্থানটা জানা গেল, যেটা ডয়েচে ভেলে গত রাতে নিশ্চিত করেছে। এই সংবাদ সম্মেলনে নিশ্চিত করেই আরও অনেক প্রশ্ন আছে, অনেক কথা সেখানে হয়েছে, সেগুলোও আমরা হয়তো আস্তে আস্তে জানতে পারবো। তবে এই আওয়ামী লীগ তাদের কথা আনুষ্ঠানিকভাবে বলছে, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই ডয়েচে ভেলে করেছে যে 24 ঘটনার জন্য আওয়ামী লীগ লজ্জিত কিনা, অনুতপ্ত কিনা। তার উত্তরে আওয়ামী লীগ যেটা বলল সেটা খুব একটা অবাক হওয়ার মতো নয়। এটাই আওয়ামী লীগের স্ট্যান্ড বোঝা যাচ্ছিল, কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না অফিসিয়ালি, এবার পরিষ্কার করা হলো। এখন দেখার বিষয় যে তাদের উত্তর কে কিভাবে নেয়, কিংবা এই উত্তর যখন সরকারের কাছে এই ইনফরমেশনটা আসবে, ডয়েচে ভেলে জার্মান পত্রিকা, জার্মান গণমাধ্যম সেই ইনফরমেশনটা শুধু সরকারের কাছে না, সারা বিশ্বেই যাবে। সুতরাং সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে? আওয়ামী লীগের অবস্থান নিয়ে আপনার বক্তব্য কি? নতুন অন্তর্বর্তী সরকার আসবে, আওয়ামী লীগ নির্বাচনে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি সাজানো গোছানো, একটা পাতানো নির্বাচন করবার ষড়যন্ত্র দেশে চলমান, এবং এই ষড়যন্ত্রটা শেষ পর্যন্ত চলতে থাকবে। কারণটা হচ্ছে এই যে গত 1.5 বছরে যে দেশের যে 12টা বাজিয়েছে, আওয়ামী লীগের যে 12টা বাজিয়েছে, এই সরকার যদি একটা নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন করে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কারণ গত 1.5 বছরে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তা, আমরা এই কথাগুলো বারবার বলছি। 24 অগাস্টে যখন আওয়ামী লীগের পতন হলো, আওয়ামী লীগের কিন্তু কোনো জনপ্রিয়তা ছিল না সেই সময়। জনপ্রিয়তা একদম শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। শূন্যের কোঠায় নামবার কারণে আওয়ামী লীগ যদি ওই সময় একটা নিরপেক্ষ নির্বাচন দিত, 30টা আসন পেত কিনা সন্দেহ ছিল। কিন্তু গত 1.5 বছরে মানুষ দেখছে যে না, আওয়ামী লীগ ভালো ছিল। এই 1.5 বছরের বিএনপি জামাত সমর্থিত ইউনূস সরকার, সেনা সমর্থিত ইউনূস সরকার, সবার সমর্থিত ইউনূস সরকার কি দিয়েছে? কিছু দেয়নি, এবং আসছে সরকারও কিছু দেবে না, এটি মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে। এবং আরেকটি বিষয় যে এই সরকার সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেবে না, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। যে কারণে পালানোর জন্য হলেও একটি পাতানো নির্বাচন তাদের দিতে হবে, এবং দিয়ে
ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পালিয়ে যেতে হবে। কাজেই ইউনূস যখন একটি নির্বাচন দেবে না অন্তর্ভুক্তিমূলক কিংবা নিরপেক্ষ নির্বাচন, তখন কিন্তু বারবার একটি নতুন অন্তর্বর্তী সরকারের প্রশ্ন আসছে। এবং এটা বলতে পারেন যে 2006 সালের 7 সালের সেই 111 সরকারের মতো একটি সরকারের প্রশ্ন অনেকদিন ধরেই প্রশ্নটা আছে। আবার নতুন করে গতকালকে নয়াদিল্লিতে এমন একটি প্রশ্ন এলো যে বাংলাদেশে যদি নতুন কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে দলটির নেতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। তাদের মতে এই সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এটি ওয়াইজ ডিসিশন। আমি আগেই বলেছি যে ইউনূস সরকার অন্ততপক্ষে, ইউনূস পরিষদ অন্ততপক্ষে এমন নির্বাচন উপহার দেবে না যে নির্বাচনে আওয়ামী লীগের বক্সে ভরিয়ে দিল জনগণ ভোট দিয়ে, সেই নির্বাচন করে নির্বাচিত হওয়ার সুযোগ আওয়ামী লীগ অন্ততপক্ষে দেবে না। কারণ পিঠের চামড়া থাকবে না। এই পিঠের চামড়া থাকতে হলেও, এই পিঠের চামড়া বাঁচাতে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, এবং সেই দিকেই যাচ্ছে ইউনূস সরকার। শনিবার 17 জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও অ্যাক্টিভিস্ট আইনজীবী নিঝুম মজুমদার। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে যে রিপোর্ট পেশ করেছিল, তার মধ্যকার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেই মূলত এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে প্রায় দীর্ঘ 2 ঘন্টা। এ সময় তারা নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি দিল্লির সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে তথ্যগত, আইনগত ও পদ্ধতিগত ভুলভ্রান্তি হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। পাল্টা যুক্তি দিয়ে এসব বিষয় তুলে ধরেন দলটির নেতারা। আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের লিগ্যাল টিমের প্রধান ব্যারিস্টার নিঝুম মজুমদার। প্রসঙ্গত, জাতিসংঘের ওই রিপোর্টে গত বছর জানানো হয়েছিল 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বাংলাদেশে অন্তত 1400 মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে বলে তাদের অনুসন্ধানে বের হয়ে এসেছে। তবে দিল্লি সংবাদ সম্মেলন থেকে ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের দাবি এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এই সংখ্যার ভেতর অনেক গরমিল আছে বলে যেমন তারা মনে করছেন, তেমনি বিক্ষোভকারীদের হাতে শত শত পুলিশ কর্মী নৃশংস হত্যা ও খুনের ঘটনা রিপোর্টে খাটো করে দেখানো হয়েছে বলেও তাদের দাবি। বস্তুত আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 1.5 বছরের মধ্যে এটাই ছিল ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোনো নেতাদের প্রথম প্রকাশ্য সাংবাদিক বৈঠক। যাই হোক, আওয়ামী লীগ নেতাদের বলা যায় এটি প্রথম সংবাদ সম্মেলন। শুধু নয়াদিল্লিতে নয়, সারা পৃথিবীতেই মনে হয় এই প্রথম একটি সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে, কথা বলেছেন আগামী নির্বাচন নিয়ে, এবং এই যে আসছে নির্বাচন, এই নির্বাচনটি যে অবাধ হবে না, সুষ্ঠু হবে না, এটি বলেছেন। এর আগে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন। এমনকি আওয়ামী লীগের পেজে তিনি মাঝে মাঝে উপস্থিত হয়ে কথা বলেন। কিন্তু আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে এই প্রথম একটি সংবাদ সম্মেলন দেখা গেল, তাও 1.5 বছর পরে। মেঘে মেঘে বেলা বয়ে গেছে, আর মনে হয় দেরি করার সময় নেই। ইউরোপ আমেরিকা নয়, আমার মনে হয়, আমি ধারণা করি যে দিল্লি কিংবা কলকাতায় বাংলাদেশের পক্ষে কাজ করার প্রধান ভূমি হতে পারে এই মুহূর্তে। 1971 সালে যেমন বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব হয়েছে ভারতের মাটি থেকে, আজকে আবার সেই সময়টিও এসেছে আমেরিকা কিংবা ইউরোপ থেকে নয়, দিল্লি কিংবা কলকাতা থেকেই বাংলাদেশের এই যে গণতন্ত্রহীনতা, এই যে একটা দখলদারিত্ব কায়েম হয়েছে, এই দখলদারিত্ব থেকে মুক্তির প্রধান কেন্দ্র হয়ে ওঠা উচিত। দেশে যদি কাজ করা নাই যায়, অ্যাক্টিভিজম যদি নাই করা যায়, যতক্ষণ পর্যন্ত দেশকে ম্যানেজ করে কার্যক্রম না করা যায়, ততক্ষণ পর্যন্ত দিল্লি থেকে হতে পারে, কলকাতা থেকে হতে পারে। আমরা একটা দেশ স্বাধীন করে ফেলেছি কলকাতা থেকে পরিচালনা করে। কাজে আজকে কেন আমরা জঙ্গি মুক্ত করতে পারবো না? অবশ্যই করতে পারবো। কাজেই এই যে কর্মসূচিটা, এই কর্মসূচিটাকে সাধুবাদ জানাই, এবং সামনে আর কোনো গ্যাপ নয়, এখন থেকে কন্টিনিউ কর্মসূচি হোক, সেটি আমরা প্রত্যাশা করি। এবং অচিরেই একটি নয়া তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হোক। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যদি হয়েও যায়, আমি বারবার একটা কথা বলছি, এই নির্বাচনটা হয়ে যাওয়া মানে সব শেষ কথা নয়। এর আগেও আপনারা জানেন 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা কয়েকদিনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা
হবার পরেও অল্প সময়ের মধ্যে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই সময়ের বিএনপি সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আজকে 12 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে যাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে তাদেরকে পতন ঘটিয়ে আরেকটি নির্বাচন করা সম্ভব হবে না কেন? এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের যে অবস্থা করে দিয়েছে বিএনপি জামাত জোট সমর্থিত সেনা সমর্থিত ইউনূস সরকার, সেই সরকারের মোক্ষম জবাব হবে সেই নির্বাচনটি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।